স্বাগত তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো অপ্রত্যক্ষ পরামর্শ দান, মানে নন ডাইরেক্টিভ কাউন্সেলিং। আজকের ক্লাসে আমরা নন ডাইরেক্টিভ কাউন্সেলিং বা অপ্রত্যক্ষ পরামর্শ দান নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে প্রত্যক্ষ পরামর্শ দান বা ডাইরেক্টিভ কাউন্সেলিং পড়িয়ে দিয়েছি। এছাড়া কাউন্সেলিং কাকে বলে, কাউন্সেলিংয়ের বৈশিষ্ট্যগুলো কী কী, প্রিন্সিপালগুলো কী কী ইত্যাদি বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে ইন্টেলিজেন্সের বিভিন্ন থিওরিগুলো, পার্সোনালিটির বিভিন্ন থিওরিগুলো, লার্নিংয়ের যে সমস্ত থিওরিগুলো আছে সেগুলোও পড়ানো হয়ে গেছে। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলোও আমি পড়িয়ে দিয়েছি। এছাড়া ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোও পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এই সবগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে অপ্রত্যক্ষ পরামর্শদান বা নন ডাইরেক্টিভ কাউন্সেলিং। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। নন ডাইরেক্টিভ কাউন্সেলিং বা অপ্রত্যক্ষ পরামর্শদান। অপ্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা হলেন কার্ল রোজার্স। 1947 সালে এপিএ মানে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন মান্যতা দেয় কাউন্সেলিংকে। মানে কি, নন ডাইরেক্ট কাউন্সেলিংয়ের প্রবক্তা হলেন কার্ল রোজার্স। তার এই যে তত্ত্বটাকে 1947 সালে মানে এপিএ মানে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তার মান্যতা দেয়। অনেক সময় পরীক্ষা পড়ে এপিএর ফুল ফর্ম কি, ফুল ফর্ম হলো আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। আমরা কি জানলাম, কার্ল রোজার্সের তত্ত্বটাকে বলা হয় নন ডাইরেক্টিভ কাউন্সেলিং বলা হয়। এছাড়া কার্ল রোজার্সের এই তত্ত্বটাকে নন ডাইরেক্টিভ কাউন্সেলিং ছাড়াও বিভিন্ন নাম আছে। এই নামগুলো একটু দেখে নিই। 1 নম্বর হলো পার্সোনাল সেন্টার থেরাপি, রোজারিয়ান থেরাপি, পার্সোনাল সেন্টার সাইকোথেরাপি আর ক্লিনিক্যাল থেরাপি। এই যে নামগুলো আছে তোমরা এগুলো ভালো করে মনে রাখবে। পরীক্ষাতে অনেক সময় এখান থেকেই কোশ্চেন পড়ে। অনেক সময় বলা যায় যে ক্লিনিক্যাল থেরাপি কে দিয়েছে, বা পার্সোনাল সেন্টার থেরাপি কে দিয়েছে, বা রোজারিয়ান থেরাপি কে দিয়েছেন, এইগুলো অনেক সময় পড়ে। তোমরা যদি এই নামগুলো না মনে রাখো তাহলে বলতে পারবে না। তোমরা তো এই নামগুলো ভালো করে মনে রাখবে। এই যে কার্ল রোজার্সের থেরাপিকে নন ডাইরেক্টিভ থেরাপি না বলে অনেক সময় নন ডাইরেক্ট থেরাপি বা অ্যাপ্রোচও বলা যায়। যদি অ্যাপ্রোচও বলা যায় সেটা নন ডাইরেক্ট থেরাপির মধ্যে হবে, এটা কোনো অসুবিধা নেই। আশা করি বোঝা গেল। এরপর দেখে নিই এই যে অপ্রত্যক্ষ পরামর্শদান, এই যে অপ্রত্যক্ষ পরামর্শদান কাকে বলে সেটা একটু দেখে নিই। দেখো লেখা আছে, অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতিতে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতা কেউ নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ব্যগ্র নন। পরামর্শদাতা এখানে কোনো নির্দেশ দেয় না, ব্যক্তির ক্ষমতার উপর অবাধ আস্থা রাখা হয়। মনে করা হয় যে প্রতিটি ব্যক্তি যুক্তিনিষ্ঠ, সমাজ সচেতন ও নিজের মঙ্গলাকামী, যে আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানের ক্ষমতার অধিকারী। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা এখানে জানতে পারলাম অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতিতে পরামর্শদাতা পরামর্শগ্রাহীদের উপর কোনো জিনিস চাপিয়ে দেয় না। এখানে পরামর্শগ্রাহীতা মানে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি থাকে তার অবাধ স্বাধীনতা থাকে। সে মানে তাকে এমনভাবে প্রস্তুত করা হয় সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। আমরা কি বলছিলাম ডাইরেক্টিভ কাউন্সেলিং কি বলেছিলাম? ডাইরেক্টিভ কাউন্সেলিং পড়েছিলাম যে প্রত্যক্ষ পরামর্শ মানে পরামর্শদাতা পরামর্শের উপর চাপিয়ে দেয়, মানে সে ইনস্ট্রাকশন দেয় এই করতে হবে এইসব বলে দেয়। কিন্তু এখানে তা না। এখানে কি করা আছে, যে যার উপর পরামর্শ দেয় মানে পরামর্শগ্রাহীতা পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকে। সে তিনি নিজের মত প্রকাশ করতে পারে, বা কি মানে তার সঙ্গে এমন করে থেরাপি দেওয়া হয় সে শেষ পর্যন্ত তার যে সমস্যাগুলো সে নিজেই সমাধান করতে পারে। আশা করি বোঝা গেল অপ্রত্যক্ষ পরামর্শদান কাকে বলে। এবার আমরা জেনে নিই অপ্রত্যক্ষ পরামর্শদানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিন। এই পদ্ধতিতে পরামর্শদাতা ব্যক্তির সমস্যা অপেক্ষা ব্যক্তির উপর গুরুত্ব আরোপ করে। 2 নম্বর কি আছে, এই পদ্ধতিতে
পরামর্শ গ্রাহ্যতাকে তার বক্তব্য প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে। আর 3 নম্বর কি আছে? পরামর্শগ্রাহীতা নিজেই নিজের সমস্যা বুঝতে পারে এবং সমাধানে সচেষ্ট হয়। আমি কি বললাম? আগে বললাম যে এখানে পরামর্শদাতা পূর্ণাঙ্গ স্বাধীনতা হয়ে কোনো সমস্যার সমাধান তার সঙ্গে এমন ব্যবহার করবে সে নিজেই বুঝতে পারবে তার কি অসুবিধা হচ্ছে, মানে পরামর্শগ্রাহীতার যে অসুবিধা আছে তা নিজেই বুঝতে পারবে, পরে সে নিজেই সমাধান করতে পারবে। মানে পরামর্শদাতাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকে, নিজের মতামত প্রকাশ করার অধিকার থাকে এবং পরামর্শদাতাকে এমনভাবে প্রস্তুত করা হয় সে শেষ পর্যন্ত নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নিই, এই যে কার্ল রজার্সের থিওরিটা পড়লাম, এই যে থিওরি 3টে প্রিন্সিপাল আছে। পার্সোনাল সেন্ট্রাল অ্যাপ্রোচের যে 3টে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলো একটু দেখে নিই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই কার্ল রজার্সের প্রিন্সিপাল। পরীক্ষাতে সাধারণত এই কার্ল রজার্সের যে 3টে প্রিন্সিপাল আছে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে। আমরা প্রিন্সিপালগুলো দেখে নিই। প্রথমটা কি আছে? কংগ্রেস বা জেনুইননেস বা অকৃত্রিমতা, আনকন্ডিশনাল পজিটিভ রিটার্ন মানে ইতিবাচক বিবেচনা, আর ইম্প্যাথি বা সহানুভূতি। আমরা যখন কার্ল রজার্সের সেলফ থিওরি পড়েছিলাম, তোমরা যদি সেলফ থিওরি না দেখে থাকো প্লেলিস্ট থেকে সেলফ থিওরিটি দেখে নিতে পারো। তখন আমরা কি পড়েছিলাম? তখন আমরা দুটো কথা পড়েছিলাম। যখন সেলফ থিওরি পড়েছিলাম তখন পড়েছিলাম আইডিয়াল সেলফ অ্যান্ড রিয়াল সেলফ। একটা হলো মানে মানুষ যেমন আছে সেটা হলো রিয়াল সেলফ, আর যেমন হতে চায় সেটা হলো আইডিয়াল সেলফ। রিয়াল সেলফ আর আইডিয়াল সেলফের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, দুটো সমান থাকবে, তাকে বলা হয় কংগ্রেস বা জেনুইননেস। আর এখানে কি পড়বো? এখানে পড়বো কার্ল রজার্স যে কাউন্সিলিং করেছিলেন এখানে বলেছেন ব্যক্তি মানে পরামর্শদাতা ও পরামর্শদাতার মানে ফিলিং, ইমোশন বা তার বিহেভিয়ার এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, দুটো সেম থাকবে। তার যে ফিলিং থাকবে মানে ফিলিংস বা প্লাস ফিলিং ও থটের মধ্যে কোনো মানে কোনো গ্যাপ থাকবে না, দুটো সমান থাকবে। এটাকে বলে কংগ্রেস, মানে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহীতার মধ্যে যে ফিলিং বা থট এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একে বলা হয় কংগ্রেস বা জেনুইননেস। আশা করি বোঝা গেল জেনুইননেস কী জিনিস। 2 নম্বর কি আছে? 2 নম্বর হলো আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড কি? আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড এই সময় পরামর্শগ্রাহীতার আবেগের প্রতি বিশেষ লক্ষ্য রাখবে, তার কোনো বুদ্ধির প্রতি নয়। এই সময় পরামর্শদাতা কী করবে? পরামর্শগ্রাহীতার আবেগটাকে গুরুত্ব দেবে। সে যদি মানে প্রথমে তো পরামর্শগ্রাহীতাকে কোনো কিছু বলতে থাকবে না, তখন অনেক সময় রুড ব্যবহার করতে পারে, কিন্তু এই রুড ব্যবহারের জন্য তার প্রতি বিরক্ত ব্যবহার করবে না। পরামর্শদাতা কী করবে? ধৈর্য সহকারে পরামর্শগ্রাহীতার সমর্থন বা সহানুভূতির প্রতি সহানুভূতি জ্ঞাপন করবে, তার কোনো বাধা বা আবেগকে যাতে থেকে মুক্ত হতে পারে সেই বিষয়ে নজর রাখবে। মানে আনকন্ডিশনাল আর পজিটিভ রিগার্ড মানে ইতিবাচক ভূমি। সে পরামর্শগ্রাহীতা যতই বাজে ব্যবহার করুক সেখানে পরামর্শদাতা সবসময় ভালো ব্যবহার করবে, তার সহানুভূতি বা তার প্রতি আবেগপ্রবণ বক্তব্য রাখবে, এই সমস্ত দিক নজর রাখতে হবে। এটাকে বলা হয় আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, মানে ইতিবাচক বিবেচনা, মানে ইতিবাচক ব্যবহার দেখাতে হবে, এটাকে বলা হয় আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। তারপরে পয়েন্টটা কি আছে? ইম্প্যাথি বলতে হলো সহানুভূতি। এই টাইমে পরামর্শদাতা তাকে মানে অনুভব করতে হবে যে পরামর্শগ্রাহীতার জায়গায় যদি সে নিজেকে রেখে সেই জায়গায় অনুভব করা, মানে সেই পরামর্শদাতা অনুভব করতে হবে পরামর্শগ্রাহীতা সে অবস্থা আছে সেই জায়গাটা যদি নিজে রাখা হয় তার কীরকম হতে পারে, এই জায়গাটা অনুভব করে তাকে মানে থেরাপি মানে ট্রিটমেন্টটা দিতে হবে। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কী জানতে পারলাম? এটা হলো কন্ডিশনাল জেনুইননেস বা কংগ্রেস বা জেনুইননেস। এখানে ফিলিং অ্যান্ড থট দুটো সমান থাকবে। আনকন্ডিশনাল পজিটিভ মানে নিঃস্বার্থভাবে তার আবেগ অনুভূতির প্রতি নজর রেখে তার প্রতি পরামর্শ দিতে হবে। আর ইম্প্যাথি বলতে কী বোঝায়? ইম্প্যাথি বলতে বোঝায় তার প্রতি মানে তার সেই সিচুয়েশন মানে পরামর্শগ্রাহীতা মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির যে অবস্থা আছে সেই জায়গাটায় নিজেকে রেখে সেটা দেখতে হবে, আমার যদি এরকম হয় তাহলে আমার কী হবে, এই জায়গাটা মানে ইম্প্যাথি, তার প্রতি সহানুভূতি রেখে সেই চিকিৎসা করতে হবে। আশা করি বোঝা গেল। এরপর দেখে নিই কী আছে। এরপর আমরা দেখি অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির স্তরগুলো। এবার স্তরগুলো একটু দেখে নিই। স্তরগুলো প্রথমে কী আছে?
পরামর্শদানের সূচনা। পরামর্শদানের সূচনা বলতে কি মানে এখানে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতা এর মধ্যে একটা মানে সূচনা, মানে কিভাবে কাউন্সিলিং শুরু করা হবে তার একটা আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে ঠিক করা হয় যে কীভাবে মানে মানে কাউন্সিলিং মানে পরামর্শদান একটা নির্দিষ্ট দিক ঠিক করা হয়। 2 নম্বর কাছে সুসম্পর্ক স্থাপন। সুসম্পর্ক স্থাপন বলতে কি বলতে এখানে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতার মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে হবে, কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সুসম্পর্ক। যদি পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতার মধ্যে সুসম্পর্ক স্থাপন না হয় না হলে পরামর্শগ্রাহিতা কিছু পরামর্শদাতাকে বলবে না। প্রথমে তো সাধারণত যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, সেই ব্যক্তি কোনোদিনই সেই পরামর্শদাতাকে কোনো কিছু বলতে চাইবে না। তাদের সঙ্গে যদি ভালোভাবে কথাবার্তা হয়, তাদের মধ্যে মানে কমিউনিকেশন যদি ভালো হয়, ভালোভাবে কথাবার্তা হবে, আস্তে আস্তে তার সমস্যাটা কী আছে সেই দিকে আসবে। তার জন্য সম্পর্কটাকে প্রথমে ভালো রাখতে হবে, দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক যাতে তৈরি হয়। ভালো সম্পর্ক হলে তবে সেই পরামর্শগ্রাহিতা মানে সমস্যাগ্রস্ত ব্যক্তি সেই তার সমস্যাগুলো বলতে পারবে। এর জন্য সম্পর্কটার উপর খুবই বেশি গুরুত্ব দিতে হয়। 3 নম্বর আছে সমস্যা পরিস্ফুটন করা। তারপর সম্পর্ক ভালো হলে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি তার বক্তব্য মানে সমস্যাগুলো ধীরে ধীরে মানে পরামর্শদাতাকে বলতে শুরু করবে। তারপর সমস্যার কারণ চিহ্নিত করবে, মানে তার অসুবিধাগুলো কী আছে সেই কথাবার্তার মাধ্যমে তার অসুবিধাগুলো কী কী, তার প্রতি আবেগপ্রবণতা ব্যবহারের মাধ্যমে ধৈর্য সহকারে সব কিছু শোনার পর যে সমস্যাগুলো কারণগুলো চিহ্নিত করা। 5 নম্বর কি আছে বিকল্প সমাধানের কথা চিন্তা করা। এই যে সমস্যা সমাধান করবে, যেখানে সমস্যা সমাধান যদি না হয় কি হতে পারে, যে বিকল্প বিষয়গুলো চিন্তা করতে হবে। তারপর কি সমাপ্তি, তারপর যে পুরো জিনিস শোনার পর ঠিক কীভাবে সমাপ্তি করা হবে, সমাধান করবে, তার মানে এই আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করবে, তাদের মধ্যে কনভারসেশনের মাধ্যমে বোঝা যাবে। তখন সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই বুঝতে পারে তার অসুবিধাগুলোকে, তো সে তখন নিজেই নিজের সমাধান করতে পারবে। তারপর লাস্ট হলো অনুকরণ করে, মানে ফলো আপ করা। সেই সমাধানের পর এই ট্রিটমেন্ট না হচ্ছে, এই করা হচ্ছে, সে একটা ফলো আপে নিয়ে আসবে। আশা করি বোঝা গেল। তাহলে কী কী আছে? প্রথমে হলো সূচনা করতে হবে, তারপর সুসম্পর্ক স্থাপন করতে হবে, সমস্যা পরিস্ফুটন করা, সমস্যার কারণ চিহ্নিত করা, বিকল্প পথে চিন্তা করা, সমাপ্তি করা আর অনুসরণ করা। এটা তোমরা একটু মনে রাখবে। সাধারণত অপ্রত্যক্ষ পরামর্শদান স্তর থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন কোনোদিন আমি দেখিনি, কিন্তু তাও পড়ে রাখো কখন কী কোশ্চেন এনে। সাধারণত প্রত্যক্ষ পরামর্শদান স্তরটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রত্যেকবার কোশ্চেন করে, কিন্তু তাও তোমরা এটার স্তরটাও একটু দেখে রেখো। এরপর আমরা দেখে নিই। এবার আমরা অপ্রত্যক্ষ পরামর্শ দানের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো একটু দেখে নিই। সুবিধাগুলো দেখে নিই। সুবিধাগুলো প্রথমে কী আছে, এই কৌশলটি অপেক্ষাকৃত কম সময় লাগে, যেহেতু দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে হচ্ছে সেই জন্য এখানে সময়টা একটা অনেক কম লাগে। 2 নম্বর কী আছে, এই স্তরে মানসিক প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হয়। এই যে সমস্যাগ্রস্ত ব্যক্তির মধ্যে যে অসুবিধা মানে সমস্যাগুলো আছে, সেটা আলোচনার মাধ্যমে তাদের মধ্যে অসুবিধাগুলো নিজেরাই সে মানে সমস্যাগ্রস্ত ব্যক্তি মানে পরামর্শগ্রাহিতা তথা সমাধান করতে পারে। 3 নম্বর কাছে এই প্রক্রিয়ায় গ্রাহিতার অন্তর্দৃষ্টি জাগরণের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়। এ কী করছে, তার অন্তর্দৃষ্টি মানে কীভাবে সমাধান করে, সে নিজেই সমাধান করছে, তার অন্তর্দৃষ্টি জাগ্রত করা হয়। অসুবিধাগুলো দেখে নিই এবার। অসুবিধা কী আছে, এই কৌশল খুব কম সময় সাপেক্ষ, টাইমটা অনেক কম লাগে। 2 নম্বর হলো পরামর্শদাতা কখনোই তার নিজের মতামত প্রকাশ করতে পারবে না, এটা হলো তার অসুবিধা। অসুবিধার মধ্যে কি, অনেক সময় দেখো যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তারা কোনো সময় নিজের সমাধান কি করে করতে হবে সেটা বলতে পারবে না, এটাই হলো তার অসুবিধা। 3 নম্বর কী আছে, সমস্যা অপেক্ষা ব্যক্তির উপর গুরুত্ব আরোপ করেছে। এই নন ডাইরেক্টিভ কাউন্সিলিং ব্যক্তিকে বেশি ইম্পর্টেন্ট, তার সমস্যাটাকে নিয়ে বেশি মানে গুরুত্ব দেয় না, তার সঙ্গে আলোচনা করে তাদের ব্যক্তিটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকে, এটাই হলো তার অসুবিধা। আর লাস্ট পয়েন্ট কী আছে, অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য এই কৌশল কার্যকর নয়। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কী করব, সময় কম লাগবে, এখানে মানে নিজেদের বক্তব্য পেশ করতে পারবে না, এখানে সমস্যা অপেক্ষা ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয়, আর এখানে অল্প বেশি ছেলে মেয়েদের কার্যকর নয়। এটি ছিল তার অপ্রত্যক্ষ পরামর্শ দানের অসুবিধা। আশা করি বোঝা গেল। এরপর আমরা দেখে নিই, এই যে আমরা এতক্ষণ পড়লাম অপ্রত্যক্ষ পরামর্শদান, এই প্রত্যক্ষ অপরোক্ষ মানে ডাইরেক্টিভ কাউন্সিলিং আর নন ডাইরেক্টিভ কাউন্সিলিংয়ের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা একটু দেখে নিই। দেখো, প্রত্যক্ষ পরামর্শদান বা ডাইরেক্টিভ কাউন্সিলিংয়ের প্রবক্তা হলো E.G. উইলসন। তোমরা অবশ্যই মনে রাখবে,
ডাইরেক্টিভ কাউন্সিলিং প্রবক্তা হলেন ইজি উইলসন, আর নন ডাইরেক্টিভ কাউন্সিলিং বা পরোক্ষ পরামর্শদানের প্রবক্তা হলো কার্ল রোজার্স। 2 নম্বর হলো এই কৌশল পরামর্শদাতা কেন্দ্রিক, আর মানে যে কাউন্সিলার মানে পরামর্শদাতার প্রধান ভূমিকা পালন করে, আর এটা আর পরোক্ষ পরামর্শদান কি, এখানে পরামর্শগ্রাহিতা কেন্দ্রিক। 3 নম্বর কি আছে, এই পরামর্শদান কৌশল সেলফ থেরাপির উপর ভিত্তি নয়, আর এটা কি আছে, অপরোক্ষ পরামর্শদান সেলফ থিওরির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর লাস্ট পয়েন্ট কি আছে, যে দানে পরামর্শদাতা পরামর্শগ্রাহিতা অপেক্ষা তার সমস্যার উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে তাকে বলা হয় প্রত্যক্ষ পরামর্শ, মানে ডাইরেক্টিভ কাউন্সিলিং। ডাইরেক্টিভ কাউন্সিলিংয়ে এখানে পরামর্শদাতা পরামর্শগ্রাহিতার যে সমস্যা আসা সেটাকে বেশি গুরুত্ব আরোপ করে, এটাকে বলা হয় ডাইরেক্টিভ কাউন্সিলিং বা প্রত্যক্ষ পরামর্শদান। আর পরোক্ষ পরামর্শদান কি বলা হয়, এই পরামর্শদানে পরামর্শদাতার সমস্যা অপেক্ষা পরামর্শগ্রাহিতার উপর বেশি গুরুত্ব আরোপ করে এবং তাকে বলা হয় পরোক্ষ পরামর্শদান। এখানে ব্যক্তির উপর গুরুত্ব দেয়, সমস্যাকে বেশি গুরুত্ব দেয় না, এটাকে বলা হয় পরোক্ষ পরামর্শদান। আশা করি বোঝা গেল। তোমরা এই পার্থক্যটা পড়ে রাখবে, অনেক সময় পরীক্ষায় ডাইরেক্টিভ আর নন ডাইরেক্টিভের মধ্যে পার্থক্যটা দেয়। তাহলে আমরা আজকে কি পড়লাম, আমরা আজকে পড়লাম মানে নন ডাইরেক্টিভ কাউন্সিলিং বা পরোক্ষ পরামর্শদান। এই যে পরোক্ষ পরামর্শদানের প্রবক্তা কে আছে তোমরা মনে রাখবে। এছাড়া তত্ত্বের যে নামগুলো আছে, পার্সোনাল সেন্টার থেরাপি বা ক্লিনিক্যাল থেরাপি কে দিয়েছেন, বা পার্সোনাল সেন্টার সাইকোথেরাপি কে দিয়েছেন, এগুলো মনে রাখবে। তাছাড়া এই যে প্রিন্সিপাল, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রিন্সিপাল, এই যে কংগ্রেন্ট বা জেনুইন বা আনকন্ডিশন পজিটিভ রিগার্ড বা ইম্প্যাথি, এই যে প্রিন্সিপালগুলো কোনটা কি বলেছে, পরীক্ষার্থী সাধারণত এই প্রিন্সিপাল থেকেই কোশ্চেন পড়ে। নন ডাইরেক্টিভ কাউন্সিলিংয়ে প্রিন্সিপাল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পড়ে। তাছাড়া এই যে স্তরগুলো, তার সুবিধা অসুবিধা, এগুলো পড়ে রাখবে। তাহলে তো আজকে আমাদের নন ডাইরেক্টিভ কাউন্সিলিং বা অপ্রত্যক্ষ পরামর্শদান শেষ হলো। তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা মেসেজ করে আমাকে বলবে, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।